বন্ধুরা, গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম মীর কাদিমের 542 বছরের ঐতিহ্যবাহী পুরনো মসজিদ বাবা আদম মসজিদ। আজকের এই পর্বে আপনাদের দেখাবো মীর কাদিমের একটি প্রাচীন জনপদ নগর কসবা। এই নগর কসবাকে একসময় অবিভক্ত বাংলার দ্বিতীয় কলকাতা বলা হতো। মুন্সিগঞ্জ জেলার মীর কাদিম পৌরসভার একটি প্রাচীন জনপদ নগর কসবা। মুঘল শাসনামলে বিক্রমপুর পরগনার মীর কাদিম অঞ্চলে কাজী কসবা এবং নগর কসবা নামে দুটি প্রাচীন জনপদ গড়ে উঠেছিল। মুঘল শাসনামলে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য অবিভক্ত বাংলায় 37টি নগর কসবা ছিল। এর একটি ছিল মুন্সিগঞ্জ জেলার মীর কাদিম পৌরসভা এলাকায়। ইছামতি নদীর তীরে কমলাঘাট নৌবন্দরের অদূরে 850 মিটার দীর্ঘ উত্তর দক্ষিণমুখী একটি সরু রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে প্রাচীন ইমারতগুলো। মীর কাদিমের নগর কসবার প্রাচীন ইমারতগুলো কালের আবর্তে ধ্বংস হয়ে গেছে। 1947 সালে দেশভাগের পরেই মূলত হারিয়ে যায় নগর কসবার জৌলস। কারণ সে সময় এখানকার অধিকাংশ পরিবার তাদের নান্দনিক সুন্দর বাড়িগুলো ফেলে চলে যায় কলকাতায়। বাকিদের অধিকাংশই 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাড়ি জমায় ভারতে। আমার পিছনে যে বড় গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি কিন্তু আপনার হচ্ছে লক্ষ্মীবাড়ির প্রধান ফটক। এই লক্ষ্মীবাড়িতে কিন্তু একসময় বিক্রমপুরের সবচেয়ে বড় লক্ষ্মী পূজা হতো। এটি হচ্ছে নগর কসবার সবচেয়ে বড় বাড়ি, লক্ষ্মীবাড়ি। নগর কসবার উত্তর দিক থেকে প্রবেশ করলে প্রথমে চোখে পড়বে এই বাড়িটি। এটা হচ্ছে লক্ষ্মীবাড়ির প্রধান ফটক। দেখুন, একসময় বিক্রমপুরের সবচেয়ে বড় লক্ষ্মী পূজা হতো কিন্তু এই বাড়িতেই, এই জায়গাটিতে হতো। তখন আপনার জমিদার ছিল, এই বাড়িটা হচ্ছে জমিদার প্রতাপশালী জমিদার চরণ পোদ্দারের। তার বাড়িটি কিন্তু একসময় এই বিক্রমপুরের সবচেয়ে বড় লক্ষ্মী পূজা হতো। এই জায়গাটি দেখে মনে হচ্ছে এখানেই সেই লক্ষ্মী পূজা হতো, এবং যেহেতু সম্পূর্ণ এখনও ধ্বংস হয়নি এই কারণে সহজে বোঝা যায়। যখন এরকম পুরনো কোনো বাড়ির সামনে আসি তখন আসলে মনটা অনেক কষ্টে ভরে যায়। কারণ হচ্ছে দেখুন যে আমাদের যে ইতিহাস, ঐতিহ্য, আমাদের যে পুরনো সংস্কৃতি, সেই জায়গাগুলো অযত্নে অবহেলার কারণে, ঠিকমতো সংরক্ষণ না করার কারণে দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। শম্ভুনাথ পোদ্দার নামে একজন ধনাঢ্য ব্যবসায়ী ইংরেজ শাসনামলে ক্রয় সূত্রে জমিদার হন। জমিদারি লাভের পর তিনি মীর কাদিম নগর কসবায় বিশাল একটি বাড়ি নির্মাণ করেন, যা লক্ষ্মীবাড়ি নামে পরিচিত। কারণ এখানে বিক্রমপুরের সবচেয়ে বড় লক্ষ্মী পূজা হতো। বাড়িটির সম্মুখভাগে পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে 3টি ভবন এবং উত্তর দিকে দুর্গা মন্দির রয়েছে। ভবন 3টি প্রজাদের কাছ থেকে খাজনা আদায় এবং প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। পাইক পেয়াদা সহ কর্মচারীদের থাকার ব্যবস্থা ছিল এই ভবনগুলোতেই। কাচারি ভবন ও উত্তর দিকে দুর্গা মন্দিরের মাঝখানে 8 চালা একটি টিনের ছাউনি ছিল, যা এখন আর দেখা যাচ্ছে না। ভবন 3টির বারান্দা ও 8 চালা ছাউনির নিচে বসে সবাই পূজা, যাত্রাপালা এবং অনুষ্ঠান উপভোগ করতেন। বন্ধুরা, এই জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছি আর একটা কথা খুব মনে পড়তেছে। একটা দৃশ্য চোখের সামনে ভাসতেছে। সেটা হচ্ছে যে দেখুন, এই জায়গাটিতেই দেখে কিন্তু মনে হচ্ছে যে এখানেই পূজা মণ্ডপ সাজানো হতো। ভাবুন তো একবার যে এখানে পূজা মণ্ডপ সাজা হয়েছে অনেক জাঁকজমকপূর্ণভাবে, এবং এখানে সব লোকজন আছে এই উঠোনে। তখন আসলে কেমন ছিল, আজকে থেকে যখন আপনার 400-500 বছর আগের, এবার ভাবুন কীরকম অনুভূতি।
এখানেই আমি যে হাঁটতেছি, এখানেই দেখা যাচ্ছে এই বাড়ির লোকজন তারা কিন্তু এখানে হাঁটাহাঁটি করতেছিল ওই সময়ে। সেটা ভাবতেই হলো অন্যরকম অনুভূতি। কিন্তু আমাদের যে এই পুরনো ঐতিহ্য, এই বাড়িগুলো দেখেন ঠিকভাবে সংরক্ষণ করার না কারণে কিন্তু দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। আমি এসে হয়তো এখন দেখতে পাচ্ছি, কিন্তু আমার যে পরবর্তী প্রজন্ম তারা কিন্তু হয়তো আজকে থেকে 20-30 বছর পর, 40 বছর পর আসলে কিন্তু এগুলোর কিছুই দেখতে পাবো না, যেভাবে এগুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে দিন দিন। দেখুন, কাছারি ভবনের পূর্ব পাশেই জমিদার বাড়ির মূল প্রাসাদ। পশ্চিমমুখী প্রাসাদ ভবনটি উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত। ভবনটির উত্তর পাশের দোতলায় একাধিক শয়নকক্ষ, অতিথিকক্ষ, খাবার কক্ষ সহ 9টি কক্ষ এবং নিচতলায় বৈঠকখানা, অতিথিদের জন্য শয়নকক্ষ, কর্মচারীদের থাকার কক্ষ সহ 9টি কক্ষ রয়েছে। দক্ষিণ পাশের নিচতলার সামনের দিকে অতিথিদের জন্য একাধিক শয়নকক্ষ, বিশ্রামকক্ষ, খাবার কক্ষ, বৈঠকখানা এবং পিছনের দিকে গৃহকর্মীদের থাকার জন্য কক্ষ সহ 13টি কক্ষ রয়েছে। দক্ষিণ পাশের দোতলায় একাধিক শয়নকক্ষ, অতিথিকক্ষ, খাবার কক্ষ সহ 9টি কক্ষ রয়েছে। দোতলায় পশ্চিমমুখী লম্বা বারান্দাটি দুটি ভবনকে যুক্ত করেছে। নিচতলায় পূর্ব পশ্চিমমুখী একটি সরু পথ ভবন দুটিকে বিভক্ত করেছে। এই সরু পথ দিয়েই বাড়িটির পেছনে শৌচাগার ও দিঘিতে যাওয়ার ব্যবস্থা রয়েছে। আমি এখানে সরু রাস্তা দিয়ে দিঘির পাড়ে যাচ্ছি। এই পুকুরটা হচ্ছে লক্ষ্মীবাড়ি পুকুর এবং এই পুকুরে কিন্তু 5টি ঘাট আছে। আমি একটি ঘাটের উপরে দাঁড়িয়ে আছি এবং হচ্ছে যে ওই জায়গায় একটা ঘাট, তারপর ওই জায়গায় ওই কোনো একটা আছে, ওইখানে মোট হচ্ছে 5টা ঘাট কিন্তু এখানে এই পুকুরে। এবং এই যে দেখেন দূর দূরান্তে কিন্তু সীমানা প্রাচীর পুরো ওই এই পুরো কিন্তু হচ্ছে যে এই লক্ষ্মীবাড়ির এই এরিয়া। এবং সীমানা প্রাচীরগুলো এখনও কিন্তু অনেকটা অক্ষত আছে, যদিও ঠিকভাবে সংস্কার বা সংরক্ষণ কেউ করেনি। পানি কিন্তু চতুর্দিক থেকে আপনার আবদ্ধ থাকা সত্ত্বেও দেখুন পানি কিন্তু পরিষ্কার। এই পানিতে কিন্তু তারা এখানে আশেপাশে যারা বসবাস করে তারা কিন্তু হচ্ছে এখানেই আপনার সব তাদের কার্যক্রম, আপনার হচ্ছে যে বাসন কোসন মাজা, গোসল করা, কাপড় ধোয়া সব কিন্তু তারা এখানেই করতেছে। এই বাড়ির সীমানা প্রাচীরগুলো এই বাড়ির মতোই এখন প্রায় ধ্বংস হয়ে গেছে। প্রাচীরগুলো ধ্বংসপ্রায় হলেও তারা এই বাড়ির আভিজাত্যকে জানান দিচ্ছে। এটাকে দেখে মনে হচ্ছে পেছনের পকেট দরজা। এই অংশে সীমানা প্রাচীর এখনও মজবুত হয়ে অরক্ষিত সীমানা পাহারা দিচ্ছে। এই জায়গাটি হচ্ছে এই বাড়ির পিছনের অংশ। আমরা এখন জরাজীর্ণ কাছারি ভবনের ছাদে উঠতেছি। কয়েক বছর আগেও কিন্তু এখানে লোকজন বসবাস করত, কিন্তু এখন ভবনের জরাজীর্ণ অবস্থার কারণে কেউ আর এখানে বসবাস করে না। এই ছাদ থেকে একটি সিঁড়ি নেমে গেছে মূল ফটকে। এই ছাদে দাঁড়িয়ে একসময় এই বাড়ির লোকজন নিচে আয়োজিত পুজোর অনুষ্ঠান উপভোগ করত। এই ছাদ থেকে জমিদার বাড়ির মূল ভবনের ছাদের ত্রিশূল আকৃতির লোহার দণ্ড দেখা যাচ্ছে। জমিদার সাহেব বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য
হয়তো এই লোহার দণ্ডটি স্থাপন করেছিল। লক্ষ্মীবাড়ি থেকে বের হয়ে এই সরু রাস্তা ধরে সামনের দিকে যতই এগোচ্ছি ততই অবাক হচ্ছি। যেদিকে তাকাচ্ছি শুধু নান্দনিক সুন্দর পুরাতন বাড়ি দেখতে পাচ্ছি। এখানে এসে সোনারগাঁয়ের পানাম নগরের কথা মনে পড়ে গেল। পানাম নগরের মতোই এই নগর কসবা তার অতীত জৌলস হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এক সময়কার জৌলসপূর্ণ নগর আজকে এক পাড়া কিংবা মহল্লা। সরু রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে প্রাচীন ইমারতগুলো। অনেকবারই সদর দরজার উপরে আরবি লেখা আর মুসলিম মালিকের নাম, কিন্তু এই বাড়িগুলোর মূল মালিক ছিল হিন্দু পরিবার। ইতিহাস থেকে জানা যায় যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনী নগর কসবা ও পার্শ্ববর্তী আবদুল্লাপুরে হত্যাযজ্ঞ চালায়। ভীত সন্ত্রস্ত নগর কসবার হিন্দু পরিবারগুলো তখন বাড়ির বাইরের ফটকে আল্লাহ ও কালেমা লিখে রাখে। কয়েকটি বাড়ির ফটকে এখনও এই লেখাগুলো আছে। এই সদর দরজাটি দেখে থমকে গেলাম। প্রায় ধ্বংস হলেও এখনও এর সৌন্দর্য অনুমান করা যায়। এই দরজার পেছনে মূল বাড়িটি দেখার লোভ সামলাতে পারলাম না, তাই দরজা বন্ধ থাকায় পাশের গলির রাস্তা দিয়ে এগোতে থাকলাম। তারপর যা দেখলাম তাতে আমি অভিভূত হয়ে গেলাম। এই বাড়ির একটি অংশ সংস্কার করা হয়েছে এবং তা থেকে সৌন্দর্য যেন ঠিকরে পড়তেছে। সত্যি এই সৌন্দর্য দেখে আমি পুলুবতে হলাম। এখানে নতুন করে সীমানা প্রাচীর তোলা হয়েছে। বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে এক স্বর্ণের দোকানে এসেছি। এখানে স্বর্ণের দোকানে যে সপ্তাহাধিকারী দাদা হচ্ছে আমাদের এই তাদের নগর কথা সম্পর্কে কিছু বলবে। দাদা, আপনি তো এখানে জন্ম, এখানেই বেড়ে ওঠা না? জি, কসবা 2000 বছরের প্রাচীন জনপদ। এই জনপদ সৃষ্টি হয়েছে আজ থেকে 2000 বছর আগে। তখন আমাদের এই নগর কসবা এলাকার নাম নগর কসবা ছিল না। তখন এই এলাকার ছিল সাগর তট। ওই সময় এখানে বিভিন্ন বণিকরা এখানে এসে ব্যবসার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য কমলাঘাট বন্দরে আসতো। এই কমলাঘাট বন্দর তখন থেকে সমৃদ্ধশালী হয়েছিল। এই কমলাঘাট বন্দরকে একসময় দ্বিতীয় কলকাতা বলা হতো। এখানে মশলা থেকে আরম্ভ করে বিভিন্ন সামগ্রী বিক্রি হতো। যখন আমাদের ঢাকার চকবাজার ছিল না, নারায়ণগঞ্জের মুকাম ছিল না, তখন আমাদের এই কমলাঘাট বন্দর ছিল। এই কমলাঘাট বন্দরের জনবসতি, ব্যবসা বণিকরা এসে এখানে ব্যবসা করতে শুরু করে। তখন থেকে আমাদের এই নগর কসবা নগরী গড়ে তোলে। আজ থেকে 300-400 বছর আগের পুরানো বিল্ডিং ইমারত, এখানে অনেক ধ্বংসপ্রাপ্ত ইমারত রয়েছে। এখানে আরও অনেক জানা অজানা মনীষীর বসবাস ছিল। এখানে বাংলাদেশের 34টি কসবার মধ্যে একটি কসবা এটা। এখানে সুলতানি আমল থেকেই বিভিন্ন বণিকরা বসবাস করে আসছিল। ওই সময় থেকে এখনো পর্যন্ত আমরা যারা কালের বিবর্তনে এখনো রয়ে গেছি, বিভিন্ন পেশার মানুষ এখানে বসবাস করতেছে। এখানে উল্লেখযোগ্য যে পুরানো বাড়িগুলো আছে, একটা নাম বলতে বলেন তো। এখানে রাম ভক্ত পোদ্দারের বাড়ি, রাম ভক্ত পোদ্দার মহাশয়ের 3টি বাড়ি, যেটাকে আমরা লক্ষ্মীবাড়ি এবং বাগবাড়ি নামে পরিচিত। এই বাগবাড়ি, লক্ষ্মীবাড়ি তখন জমিদার বাড়ি হিসাবে পরিচিত ছিল। এখানে তারা জমিদারি কার্যক্রম পরিচালনা করতেন তখন থেকে। তাদের বংশের অনেকেই চলে গেছে ভারতবর্ষে, এখন হয়তো 2-1 জন আছে।
এটা যে ভারতবর্ষে অনেকে গেছে, এটা কখন থেকে যাওয়া শুরু হয়েছে আপনার জানা মতে? আমার জানা মতে 47 থেকে শুরু হয়েছে, হয়তো ভারতের সাথে আমাদের যে ভাগ হয়েছে 47 সনে, তখন চলে গেছে অনেকে, তারপরে 71ও কিছু কিছু মানুষ চলে গেছে। এই নগর কসবা এক সময়কার জাঁকজমকপূর্ণ নগর ছিল এবং এখানে অনেক সুরম্য অট্টালিকা তখন গড়ে উঠেছিল। তাই এক পর্বে সবগুলো দেখানো সম্ভব নয়। পরবর্তী পর্বে এখানকার আরও কিছু নান্দনিক সুন্দর ইমারত দেখবেন এবং দেখবেন যেই কমলাঘাটকে কেন্দ্র করে এই নগরী গড়ে উঠেছিল, সেই কমলাঘাটকে। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।